আজকে দিনটি বিএনপির জন্য শুধু নয়, বলা যায় বাংলাদেশের রাজনীতির জন্য একটি স্মরণীয় দিন। কারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি যে ষড়যন্ত্র, তো সেই ষড়যন্ত্র যে অপশক্তি, সেই অপশক্তিতে তারা আর ষড়যন্ত্র করতে সাহস পাবে না, সেটি কামনা করা হচ্ছে, সেটির প্রত্যাশা করা হচ্ছে। এবং বাংলাদেশের রাজনীতিতে যে নতুন ধারার রাজনীতির কথা যে তারেক রহমান বলেছেন, সেই নতুন ধারার রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি, অর্থনৈতিক মুক্তির যে রাজনীতি, সব রাজনৈতিক দলের সমমনা, সব রাজনৈতিক দলের সহাবস্থান থাকবে। দুর্নীতি বিষয়ে তিনি বলেছেন যে দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, সেটির সূচনা হবে, সেটি প্রত্যাশা করা হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি যে বিমানবন্দরের থেকে শুরু করে একেবারে 300 ফিট পর্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, নেতাকর্মীরা যাতে সুশৃঙ্খলভাবে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে পারেন এবং তারেক রহমান যাতে অভিবাদন জানাতে পারেন, সেই জন্যই কিন্তু এই প্রস্তুতি। এবং এই প্রস্তুতিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা কিন্তু লক্ষ্য করছি, সব ধরনের, কারণ একেবারে সরকারের যে সহযোগিতার মাধ্যমে কিন্তু সুশৃঙ্খলভাবে এই যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি কিন্তু এগিয়ে চলেছে। এবং এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি হিথ্রো বিমানবন্দর থেকে মধ্যরাতে রওনা করে আজকে সকাল 10টার দিকে তিনি পৌঁছান সিলেট বিমানবন্দরে। সিলেট বিমানবন্দর থেকে তার বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় 11টা 40 মিনিটের দিকে। এবং এরপরে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা তিনি সম্পন্ন করেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এরপরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে একটি বাসে করে, সেই বাসটিতে করে বাসটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটির সামনে তিনি রয়েছেন। হাত নেড়ে নেতাকর্মীদের এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাড়িবহরটি সেটি বিমানবন্দর থেকে বের হয়ে গেছে এবং প্রধান যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়কে উঠে গিয়েছে। এবং নেতাকর্মীরা ব্যাপকভাবে উচ্ছ্বসিত, উদ্বেলিত, কারণ তারা এই ক্ষণটির জন্য দীর্ঘ মামলা, হামলা, গুম, খুন উপেক্ষা করেই তাদের দীর্ঘ যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ এই দিনটির জন্য যে প্রিয় নেতা তারা মাঠে পাবেন, ঘাটে পাবেন এবং সশরীরে তারা দেখতে পাবেন, সেটির জন্য তারা অপেক্ষা। যার কারণে কিন্তু আজকে প্রচণ্ড শীত রয়েছে, কুয়াশা রয়েছে। এই শীত কুয়াশা উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা এখানে এসেছেন এক নজরে দেখার জন্য এবং এই ক্ষণটির জন্য, এই ক্ষণটির সাক্ষী হওয়ার জন্য। কারণ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, বিএনপি রাজনীতির জন্য একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হবে। 2008 সালে 11 সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। এরপরে পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তিনি কিন্তু দেশে ফিরতে পারেননি। কিন্তু এরপরে জুলাই যে গণঅভ্যুত্থান, সেই জুলাই গণঅভ্যুত্থানে পুরো দেশের মানুষ একত্রিত হয়ে যে স্বৈরাচার যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পেরেছিল, যার কারণে আর আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল 5 আগস্টের পর থেকে। সেই 5 আগস্টের পর থেকেই সেই আকাঙ্ক্ষার যে প্রতিফলন তিনি দেখালেন। বাংলাদেশের রাজনীতিতে তার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার তিনি পূরণ করলেন এবং তাকে নিয়ে যে সব ধরনের সন্দেহ, সংশয়, সেটিকে তিনি মিথ্যা প্রমাণ করে তিনি এখন নেতাকর্মীদের কাতারে তিনি সামিল হয়েছেন। এবং ইতিমধ্যেই এই যে সেই গাড়িবহরটি ঠিক বিমানবন্দরের সামনের যে অংশের সেই সামনে অংশ রয়েছে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস, তারা বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং স্লোগানে মুখরিত করে রেখেছেন রাজপথ। এবং সেই সবার আগে বাংলাদেশ, তারেক রহমান যেটা বারবারই বলেছেন, সবার আগে বাংলাদেশ। এবং আজকেও তিনি বাংলাদেশের সাধারণ মানুষকে
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করার জন্যই তিনি এই বাসে চড়েছেন এবং বাসে করে তিনি তার গাড়ি যে বহরটি সেটি খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে 300 ফিটে, যেখানে সম্বর্ধনা স্থল থেকে শুরু করে বিমানবন্দরে কয়েক লাখ নেতাকর্মী এবং বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল তারা অর্ধ কোটি নেতাকর্মীর সমাগম ঘটাবেন, সেটি আসলে এই আজকের এই সংখ্যাটি সেটি আসলে হাজার লাখ বা কোটি সেই সংখ্যা দিয়ে আসলে বিচার করার সময় নাই। বরঞ্চ বলা যায় যে নেতাকর্মীরা তারা তাদের যে প্রিয় নেতাকে সামনে থেকে দেখার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এখানে শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ মানুষ তারাও কিন্তু এসেছেন এই ক্ষণটির সাক্ষী হওয়ার জন্য। কারণ রাজনীতিতে যে একটি শূন্যতা বিরাজ করছে, একটি সংশয় বিরাজ করছে, সেই সন্দেহ সংশয় এবং অর্থনৈতিক যে স্থবিরতা বিরাজ করছে, সেই স্থবিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সময়টিতে তার প্রয়োজনীয়তা খুব বেশি এবং তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে রাজপথে থেকে দলের যে নেতৃত্ব দেওয়া, দেশের যে নেতৃত্ব দেওয়া আর যে জায়গাগুলো তৈরি করা, সেই জায়গাটিতে আজকে তিনি দেশে ফিরলেন এবং দেশে ফিরে যারা এতদিন ধরে যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল, অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল যে তিনি আসলে দেশে আসলে ফিরবেন কি ফিরবেন না সন্দেহ সংশয় প্রকাশ করছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশি বিদেশি যে নানা যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে তিনি মোকাবেলা করে তিনি এখন রাজপথে রয়েছেন এবং নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বলা যায় যে তাকে স্বাগত জানাচ্ছেন এবং এই ক্ষণটির জন্য তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার আর যে অবসান, সেই অবসান ঘটেছে। তার যে গাড়ি বহরটি খুব ধীর গতিতে এগোচ্ছে, কারণ এখানে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা যাতে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে পারেন এবং অভিবাদন জানাতে পারেন, সেই জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টা রয়েছে এবং সেই সঙ্গে নিরাপত্তা যে বিষয়টি রয়েছে, সেই নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখেই আজকের এই ব্যবস্থা রয়েছে। এবং বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা যে বিমানবন্দরের সামনের সড়ক থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে এবং করতালি দিয়ে তারা স্বাগত জানাচ্ছেন এবং অভিবাদন জানাচ্ছেন। এবং তারেক রহমানও তিনিও কিন্তু তারেক রহমান একেবারে যে তাকে বহনকারী যে গাড়ি, সেই গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি সেই অভিবাদনের তিনি জবাব দিচ্ছেন এবং এটি একটি বিএনপির রাজনীতিতে একটি স্মরণীয় ঘটনা। এর মধ্য দিয়ে বিএনপি যেটা বলছে যে একটি রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি হবে, সেই নতুন ধারা হবে সব রাজনৈতিক দলগুলো মিলিয়ে যাতে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সহযোগিতা সহমর্মিতা সেটি যেন প্রকাশ করা যায়। সেই সঙ্গে একটি অবাধ এবং সুষ্ঠু যে নির্বাচন, সেই নির্বাচন যাতে হয়, সেজন্যই কিন্তু সরকার থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা, সেই তৎপরতা রয়েছে এবং এই তৎপরতার রাজপথে থেকে তিনি রাজপথে থেকে মাঠে থেকে তিনি নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আজ দেশে ফিরলেন এবং দীর্ঘ 6314 দিন পর তার এই দেশে ফেরা এবং এই দেশে ফেরার মধ্য দিয়ে একটি গণজোয়ার যে সৃষ্টি হয়েছে। যদিও আজকে যারা বিমানবন্দরের কেন্দ্রিক যারা আসা যাওয়া করছেন তাদের জন্য কিছুটা অসুবিধা পড়তে হয়েছে, কিন্তু আজকে ছুটির দিনটিকে বেছে নেওয়া হয়েছে। সেই ছুটির দিনটা বেছে নেওয়ার একটি কারণ যাতে জনদুর্ভোগ যতটা সম্ভব কমানো যায় এবং জনদুর্ভোগ যতটা কমানো যায়, সেই জন্যই কিন্তু আজকে দিনটিকে বেছে নেওয়া হচ্ছে এবং আগামী 3 দিনেই কিন্তু আজকে সহ 3 দিনেই কিন্তু তারেক রহমানের কর্মসূচি রয়েছে এবং ছুটির দিনেই এই কর্মসূচি তিনি পালন করতে চান। এবং আজকে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেটি টোল ফ্রি রয়েছে, সেটি টোল ফ্রি রয়েছে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলের জন্য। এবং যে কথা বলছি যে
এই ক্ষণটির জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম গুম খুন সেটি উপেক্ষা করেই বিএনপির নেতাকর্মীরা আজ রাজপথে থেকে তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা স্বাগত জানাচ্ছেন এবং তিনি কিন্তু যে গাড়ি থেকেই তাকে তিনি গাড়ি থেকে নেতাকর্মীদেরকে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন এবং বলছেন যে আমি এসে গেছি, ফলে আমি তোমাদের সঙ্গে আছি। এবং আর কিছুক্ষণ পরে মধ্যেই তিনি হয়তো 300 ফিটে যেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হবে সেই সম্বর্ধনা স্থলে পৌঁছাবেন এবং সেই সম্বর্ধনা স্থলে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে শীত কুয়াশা উপেক্ষা করে অবস্থান করছেন এবং সেটি বাংলাদেশের রাজনীতিতে একটি স্মরণীয় দিন সেটি বলা যেতে পারে। কারণ বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই বড় রাজনৈতিক দলের রাজপথের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এখন তার হাতে। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি আস্তে আস্তে তার যে গাড়ি বহরটি সেটি এগিয়ে চলেছে খিলক্ষেতের দিকে। খিলক্ষেত থেকে সেখান থেকে তিনি 300 ফিটে পৌঁছে যাওয়ার পরে সেখানে সংক্ষিপ্ত একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি পালন করে তারপরে যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ রয়েছেন। মায়ের সঙ্গে তিনি কিছু সময় কাটাবেন, এরপরে তিনি বাসায় ফিরবেন এবং আগামীকালকেও কিন্তু তার কর্মসূচি রয়েছে। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা তিনি যাবেন তার বাবার যে কবর, সেই বাবার কবরে তিনি জিয়ারত করবেন। বাবার কবর জিয়ারত করার পরে তিনি যাবেন সাভারে স্মৃতিসৌধে। সেই সাভারে স্মৃতিসৌধে তিনি তার সেখানে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবেন। এরপরে আগামী পরশুদিন কিন্তু তার ভোটার হওয়ার কথা রয়েছে এবং সেই জুলাই যোদ্ধাদেরকে তিনি সঙ্গে দেখা করবেন। সবকিছু মিলিয়ে বলা যায় আগামী 3 দিনের যে আগস্ট থেকে আগামী 3 দিন যে ছুটি, সেই ছুটির দিনে তিনি এই কর্মসূচি তিনি পালন করবেন এবং এই জনদুর্ভোগ এড়ানোর জন্য এই সময়টিকে বিএনপি পক্ষ থেকে বেছে নেওয়া হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে তাকে স্বাগত জানাচ্ছেন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এবং তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বাসে করে তিনি যাতে নেতাকর্মীরা যাতে তাকে দেখতে পারে এবং নেতাকর্মীদেরকে গাড়িবহরটি আমরা হয়তো এখন একটু চোখে পড়ছে। আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, যেহেতু কুয়াশাচ্ছন্ন একটি দিন। তিনি অলরেডি জুলাই 36 সড়কে যাওয়ার যে মূল সড়কটি সেটিতে তিনি উঠে গেছেন এবং তার গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। এবং আমরা যেটি বলছিলাম যে একেবারে ভোর রাত থেকে নেতাকর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়েছেন এবং এই দাঁড়িয়ে থাকা কিন্তু বিশৃঙ্খল নয়, একেবারে সুশৃঙ্খল। সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটা বেষ্টনী করে দাঁড়িয়েছেন, তার পেছনে নেতাকর্মীরা রয়েছেন ফেস্টুন হাতে, প্লাকার্ড হাতে, ব্যানার হাতে, স্বাগত জানানোর বিভিন্ন স্লোগান হাতে তারা দাঁড়িয়েছেন। এই মুহূর্তটা একেবারেই বলা যায় যে একটা বিরল মুহূর্ত। সবাই পিনপতন নীরব, সবাই আবেগে ভাসছেন এবং সবাই কিন্তু জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য যে দীর্ঘ সময়ের প্রতীক্ষা, সেই প্রতীক্ষারও অবসান ঘটছে। কিন্তু বহিঃপ্রকাশটা খুবই বলা যায় যে একেবারে চুপচাপ বহিঃপ্রকাশ। এই মুহূর্তে কেউ স্লোগানও দিচ্ছেন না, কেউ কোনো ধরনের কথাই বলছেন না, তারা শুধু দাঁড়িয়ে আছেন চুপচাপ সারিবদ্ধভাবে এবং তাদের নেতাকে একটা বার যদিও দেখা সম্ভব হবে না, তারপরেও তারা দাঁড়িয়ে আছেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে বেষ্টনীটি করেছেন, তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন সেই বেষ্টনীটি রক্ষার। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। তারা এই যে উত্তরা থেকে শুরু করে একেবারে জুলাই 36 সড়ক পর্যন্ত এই যে লম্বা যে সড়কটি, প্রায় কয়েক কিলোমিটার লম্বা সড়ক, এই কয়েক কিলোমিটার লম্বা সড়কেই তারা কিন্তু নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা
তারা নিয়েছেন। অর্থাৎ গাড়ি যদি ইউটার্ন করার পরে এখন গাড়িটি এগিয়ে আসছে, সামনে যদিও নেতাকর্মীরা রয়েছেন, পেছনে নেতাকর্মীরা রয়েছেন, গাড়ির গতিও অত্যন্ত স্লো। এবং আপনারা জানেন যে জনাব তারেক রহমান দেশের মাটিতে নামার পরে তিনি কিন্তু আবেগে ভেসেছেন। তিনি ঢাকার মাটিতে বিমানবন্দর থেকে বের হয়ে তিনি খালি পায়ে দাঁড়িয়েছেন কিছুক্ষণ বাংলাদেশের মাটিতে। এই যে দেশকে ছোঁয়ার একটা প্রত্যাশা, দেশকে ছোঁয়ার যে একটা অতৃপ্তি তার কিন্তু ছিল। দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, সেটা আসলে তিনি আর থেমে থাকতে পারেননি। কেননা সব কিছুর বাইরে একজন মানুষ যিনি দেশকে ভালোবাসেন, প্রত্যেকটা মানুষই যখন দীর্ঘ সময় স্বজনকে ছেড়ে, দেশবাসীকে ছেড়ে, দেশের মাটিকে ছেড়ে তারা যখন বাইরে থাকেন, তখন এই আবেগটা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে আসে। এবং সেটা তারেক রহমানের ক্ষেত্রে আরও বেশি, কেননা তিনি অনেকবারই যুক্ত হয়েছেন দেশের মানুষের সঙ্গে, ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন সভা সমিতিতে তিনি বক্তব্য দিয়েছেন। আগামী বাংলাদেশে তার রাজনৈতিক দলের রূপরেখা কী হবে, তার নির্বাচনী 31 দফা, সবগুলো তিনি দেশের মানুষের সঙ্গে তুলে ধরেছেন। কিন্তু দেশের মানুষের সঙ্গে যে একেবারে চোখের দেখা, অর্থাৎ মানব চোখে যেটা দেখা, সেটি তার হয়নি। দীর্ঘ 17 বছর পর তিনি সেই সুযোগটা পেয়েছেন। কাজেই তার আবেগটাকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই আবেগ যেমন তার রয়েছে, তেমনি তার নেতাকর্মী, সাধারণ মানুষ, শুধু আমরা যারা বলবো যে যারা এখানে দাঁড়িয়েছে সবাই যে বিএনপির সমর্থক অথবা সবাই যে বিএনপি করেন, বিষয়টি কিন্তু এমন না। অনেকে দাঁড়িয়েছেন উৎসাহ থেকে, অনেকে দাঁড়িয়েছেন আগ্রহ থেকে, অনেকে ভালোবাসা থেকে, যে আগামী বাংলাদেশের যে রাজনীতিতে যে পরিবর্তন হতে যাচ্ছে, যে ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা করেই 5 আগস্ট একটা অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট যেটি আছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির কাণ্ডারি তিনি দেশে ফিরেছেন। এবং তিনি এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভেদাভেদ হচ্ছে, যদিও বারবারই তারা বলছেন যে আসলে মূলত জুলাই আন্দোলনে যারা পক্ষ হিসেবে কাজ করেছে, যারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, তাদের মধ্যে আসলে কিন্তু কোনো ভেদাভেদ নেই। সেই বিষয়টিকে হয়তো সাময়িকভাবে বিভিন্ন কারণে কিছুটা ঢাকা পড়েছিল, সেটা এখন ধীরে ধীরে পরিষ্কার হবে। এবং তারেক রহমান যেহেতু সশরীরে এখন বাংলাদেশের মাটিতে, তিনি এই যে রাজনৈতিক ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব যেটি সৃষ্টি হওয়ার কথা, সেটি অবসান ঘটবে। এবং সামনের দিনে নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা হবে, নির্বাচনে অবশ্যই একে অপরের কথা বলবেন, নির্বাচনে অবশ্যই প্রত্যেকটা দল তাদের নিজেদের অবস্থান তুলে ধরবে। কিন্তু সেই সংঘাত বা সেই বিরোধিতা যেন কারো দলীয় বিরোধিতা যেন এমন হয়ে না যায় যে যেটাকে শত্রুতা মনে করতে পারে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ হতাশ হন, সেটি আসলে যেন না হয়। আমরা আমাদের ক্যামেরার ফ্রেম আমরা কিন্তু ধরে রেখেছি দূরে, আমরা একটু দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মধ্যে তারেক রহমানের গাড়ি বহরের যে অগ্রভাগ, তার গাড়িটি হয়তো কিছু দেখা যাচ্ছে। আজকে অত্যন্ত ঠান্ডা একটা দিন, শীতের দিন। এখানে আমরা যে ওভারব্রিজের উপরে দাঁড়িয়েছি, প্রচণ্ড শীতল বাতাস আমাদের গায়ে লাগছে, কিন্তু এর মধ্যেও ক্লান্তিহীনভাবে মানুষগুলো দাঁড়িয়েছেন। এই মানুষরা দাঁড়িয়েছেন, তারা কিন্তু একবারও ক্লান্তির কথা বলেননি, একবারও বিরক্তির কথা বলেননি। তারা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্যই, সেই যে বলা যায় যে একেবারে ভোর 5টা থেকে শুরু করে এখন 12টা পেরিয়ে গেছে, সেই সময়ে তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং এই অপেক্ষা আমরা দেখেছি যে স্লোগানে বা মিছিলে বা সমাবেশে যেটি হয়, যে এক ধরনের ধাক্কাধাক্কি লাগে নেতাকর্মীদের মধ্যে, এক ধরনের শৃঙ্খলার অভাব দেখা দেয়, কিন্তু সেটি আসলে নাই। নেতাকর্মীরা সারিবদ্ধভাবে রাস্তায় যে যার অবস্থানে দাঁড়িয়ে গেছেন, এবং তারা সেখানে অবস্থান থেকে তারা হাত নাড়িয়ে তারা চেষ্টা করছেন, হাত নাড়িয়ে তারা তাদের নেতাকে স্বাগত জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এই সড়কে যান চলাচল কিন্তু দীর্ঘ সময় ধরেই বন্ধ। কাজেই যদি নেতাকর্মীদের বেষ্টনী পার হয়ে একটু সামনের দিকে যদি এগিয়ে আসা যায়, তাহলে হয়তো অল্প সময়ের মধ্যেই জুলাই 36 সড়কে তিনি পৌঁছাবেন, যেখানে লাখো লাখো মানুষ অপেক্ষা করছে জনাব তারেক রহমান কি বলেন। জনাব তারেক রহমানের কথা ইতিমধ্যেই তারা অনেকবার শুনেছেন, ভার্চুয়ালি সেটা শুনেছেন, কিন্তু একেবারে নিজ চোখে দেখার যে অভিজ্ঞতা, সেটি আসলে নিতে চান। এখান থেকে তিনি যাবেন 300 ফিটে, যদিও তার পরিবারের সদস্যরা সেখানে যাচ্ছেন না, তার পরিবারের সদস্যরা আরেকটি গাড়িতে করে তারা চলে যাবেন সরাসরি বাসায়। জনাব তারেক রহমান জুলাই 36 সড়ক, অর্থাৎ 300 ফিট সড়ক আমরা যেটিকে বলি, সেখানে নাগরিক সংবর্ধনা, সেখানে তিনি অংশ নেবেন। অংশ নেওয়ার পরে সেখান থেকে তিনি তার মাকে দেখতে, বেগম খালেদা জিয়াকে দেখতে, বলা হয় যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসীর নেত্রী তিনি, তাকে দেখতে চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে। এভার কেয়ার হাসপাতাল থেকে তারপর তিনি
বাড়ি ফিরবেন। ইতিমধ্যেই বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তারেক রহমানের যে আগামী 3 দিনের যে কাজগুলো তিনি করবেন, আগামী 3 দিনের যে সূচি রয়েছে সেই সূচিগুলো জানিয়ে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু যাবেন শুক্রবার জুমার নামাজের আদায় করার পরে তিনি তার পিতা শহীদ জিয়াউর রহমানের কবরে তিনি যাবেন, সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন, সেখানে তার কবর জিয়ারতের করবেন এবং তারপর আমরা যেটি জানি যে সম্প্রতি যে ঘটনাটা নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, শহীদ ওসমান হাদি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবর দেওয়া হয়েছে, সেখানেও কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান, সেটি 27 ডিসেম্বরে। আমরা চোখে দেখতে পাচ্ছি যে কিছুটা ধীরে ধীরে এগিয়ে আসছে। আসলে কুয়াশার কারণে ক্যামেরায় অনেক সময় অনেক কিছু দেখাতেই এটি একটু কষ্ট হচ্ছে আমাদের। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের গাড়িবহর যে লাল সবুজের বাসে করে তিনি জুলাই 36 সড়কে যাবেন, সেই বাসটি কিন্তু আমাদের দৃশ্যমান হয়েছে এবং তিনি কিন্তু এগিয়ে আসছেন এই সড়ক ধরে। আর নেতাকর্মীরা অপেক্ষায় আছেন তাকে স্বাগত জানানোর এবং সবাই কিন্তু একেবারে বলা যায় যে নিস্তব্ধ হয়ে গেছেন। নিস্তব্ধ হয়ে তারা কিন্তু তারেক রহমানের যে আগমন সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন তাদের মতো করে। আমরা আমাদের ক্যামেরায় এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু চিত্রটি আসেনি, তবে দুই পাশের মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা দেখার চেষ্টা করছেন এবং আমরাও সেই চেষ্টাটা করছি যতটুকু পারা যায় এই চিত্রটি দেখাতে। তারেক রহমানের গাড়িবহর এগিয়ে আসছে এখনো পর্যন্ত, সেটি কিন্তু খুব ধীরে এগিয়ে আসছে, কেননা অসংখ্য নেতাকর্মী রয়েছেন তার গাড়িবহরের সামনে এবং পেছনে, যে কারণে আসতেও কিছুটা সময় লাগছে। আমরা যতক্ষণ পারবো ক্যামেরায় সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব এবং উল্টো পাশে যেটি খিলক্ষেতের দিকে এগিয়ে গেছে যে সড়কটি, সেখানেও কিন্তু অসংখ্য মানুষের সমাগম এবং বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, কেউ কেউ আবার ভিন্ন রঙের পোশাক পরে এসেছেন যাতে সেই জেলাটাকে দেখা যায়।